হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সম্পর্কে। এই কমিটিটা কি এবং এই কমিটির কাজ কি তা সমস্ত বিস্তারিত এখানে লেখা আছে, আলোচনা করব এক এক করে। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদের জানতে হবে যে পার্লামেন্টারি কমিটি কি। ঠিক আছে, যে পার্লামেন্টারি কমিটি আগে বলো, এখানে পার্লামেন্টারি কমিটি কেন গঠন করা হয়? যে আমাদের যে পার্লামেন্ট আছে তার অনেক কাজ, তাহলে সেই কাজগুলো করার জন্য কিন্তু পার্লামেন্টের কাছে অতটা হাতে সময় থাকে না। ঠিক আছে, সেই পার্লামেন্টের হাতে অতটা সময় না থাকার জন্য এই কমিটি গঠন করা হয়। আর এই প্রত্যেকটি কমিটি যে গঠন করা হয় সেই কমিটিকে কিছু দায়িত্ব দেওয়া হয়, আর সেই দায়িত্ব এই কমিটিগুলি পালন করে, যার দ্বারা কি হয় যে পার্লামেন্টের যে কার্যাবলী সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, দেখো আমাদের আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের কিন্তু টোটাল তিনটি অংশ তোমরা জানো: লোকসভা, রাজ্যসভা, একটা হচ্ছে রাষ্ট্রপতি। আমাদের পার্লামেন্টের কিন্তু এই তিনটি উপাদান অর্থাৎ তিনটি অংশ নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত। কিন্তু বর্তমানে রাষ্ট্রপতির কথা এখানে আসছে না। পার্লামেন্টারি কমিটি গঠিত হয় এই লোকসভার সদস্য আর রাজ্যসভার সদস্যদের নিয়ে। এখানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে যৌথ সংসদীয় কমিটি, অর্থাৎ সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার এই উভয় কক্ষের সদস্য যখন যেই কমিটির মধ্যে আর কি লোকসভার সদস্য থাকবে আবার রাজ্যসভার সদস্য থাকবে, সেই কমিটিটা হচ্ছে যৌথ সংসদীয় কমিটি বা এখানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। বোঝা গেল? তাহলে যেই কমিটিতে লোকসভার সদস্য এবং রাজ্যসভার সদস্য থাকবে সেই কমিটিটাকে আমরা কি বলবো? যে যৌথ সংসদীয় কমিটি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। আর মনে রাখবে যে এই কমিটির মধ্যে কিন্তু লোকসভার মধ্যে কতজন সদস্য আছে? বর্তমানে 543 জন সদস্য আছে এই লোকসভা, আর রাজ্যসভাতে বর্তমানে আছে হচ্ছে 245 জন। তার মনে রাখবে যে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সবসময় লোকসভাতে যতজন সদস্য থাকবে এই কমিটিতে, এই রাজ্যসভার তুলনায় দ্বিগুণ থাকবে। ঠিক আছে, রাজ্যসভার সদস্য থেকে লোকসভার সদস্য এই কমিটিতে দ্বিগুণ থাকবে, অর্থাৎ ডাবল থাকবে। যদি এই রাজ্যসভার থেকে এই কমিটিতে একজন সদস্য থাকে, তাহলে লোকসভার থেকে এই কমিটিতে 2 জন সদস্য থাকবে, অর্থাৎ 2:1 অনুপাতে কিন্তু সদস্য থাকে এই কমিটিতে। ধরো একটা কমিটি, এই কমিটিতে যদি রাজ্যসভার থেকে থাকে 5 জন, তাহলে লোকসভার থেকে থাকবে হচ্ছে 10 জন। বোঝা গেল? অর্থাৎ এখানে 5 দিয়ে যদি 10কে কাটা হয় 5 দুগুণ 10, অর্থাৎ এখানে 1 আর 2, তার মানে 2:1 অনুপাতে কিন্তু এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠিত হয়। এখানে আলোচনা করব, তার আগে এখানে মোটামুটি তোমরা বুঝলে। আর তার আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি যে পার্লামেন্টারি কমিটির দুটি ভাগ, একটা স্ট্যান্ডিং কমিটি, একটা অ্যাড হক কমিটি। ঠিক আছে, আবার একটু বলে দিচ্ছি যেখানে স্ট্যান্ডিং কমিটি কি আর অ্যাড হক কমিটি কি, আর তোমরা আগের ভিডিওতে দেখলে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তাহলে এই জয়েন্ট পার্লামেন্টারি সম্বন্ধে বলার আগে বলে নিই যে পার্লামেন্টারি কমিটি কিন্তু প্রধানত 2 প্রকার হয়। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, সি লিখে দিলাম। ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাড হক কমিটি। ঠিক আছে, স্ট্যান্ডিং কমিটি এটা অর্থাৎ এখানে হচ্ছে এটা হচ্ছে স্থায়ী কমিটি। ঠিক আছে, আর এটা হচ্ছে অস্থায়ী কমিটি। আর স্থায়ী কমিটি কি আর অস্থায়ী কমিটি কি? দেখো, যেই কমিটিগুলি গঠন করা হয় প্রত্যেক বছর অন্তর অন্তর, অর্থাৎ কিছু সময় অন্তর অন্তর গঠিত করা হয় যেই কমিটিগুলো, কিন্তু সেই কমিটিগুলির আর কি তাকে ভেঙে দেওয়া হয় না। কোনো একটা কমিটির এই স্ট্যান্ডিং কমিটিগুলি কি হয় যে কোনো একটা কাজ করার পরে সেই কমিটি যখন কোনো একটা কাজ করবে, সেই কাজ করার পরে সেই কমিটিকে ভেঙে দেওয়া যায় না, অর্থাৎ সেই কমিটিটা প্রতিনিয়ত কাজ করতে থাকে। বছরের পর বছর যেই কমিটি কাজ করতে থাকে তাকে ভেঙে দেওয়া হয় না, সেটা হচ্ছে স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটি।
আর অ্যাড হক কমিটি কোনগুলো? যেই কমিটিটা গঠন করার পরে, যেই উদ্দেশ্যে কমিটিটা গঠন করা হয়, ধরো কোনো একটা বিষয়ে কোনো একটা উদ্দেশ্যের জন্য একটা কমিটি গঠন করা হলো, তারপর সেই উদ্দেশ্যটা অর্থাৎ সেই কার্যটা সম্পাদন করার পরে কমিটিটাকে ভেঙে দেওয়া হলো, অর্থাৎ ওই কমিটির আর কোনো দরকার নেই। তাহলে সেই কমিটি, সেই যে কমিটি, সেই কমিটিকে বলা হবে অ্যাড হক কমিটি বা অস্থায়ী কমিটি সেগুলি, ঠিক আছে। তাহলে এখন যেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আলোচনা করব, এটা কিন্তু একটা অ্যাড হক কমিটি অর্থাৎ অস্থায়ী কমিটি, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করার পরে সেই কমিটিকে কিন্তু ভেঙে দেওয়া হবে, অর্থাৎ সেই কমিটির আর কোনো অস্তিত্বই থাকবে না। বোঝা গেল? তাহলে এখন আস্তে আস্তে দেখি যে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটি কি। দেখো, এটি একটি অ্যাড হক কমিটি, ঠিক আছে। বললাম মাত্র অ্যাড হক কমিটি অর্থাৎ অস্থায়ী কমিটি, অস্থায়ী অর্থাৎ স্থায়ী না, অর্থাৎ যেই কাজ সম্পাদন করবে, যেই উদ্দেশ্যে এই কমিটিটা গঠন করা হবে, সেই উদ্দেশ্য আর কি, সেই কাজ সম্পাদনের পরে এই কমিটিটাকে ভেঙে দেওয়া হবে। তারপরে হচ্ছে উভয় সভার সদস্যরা 2:1 অনুপাতে থাকবে। একটু গিয়ে বললাম 2:2 মানে এখানে লোকসভার থেকে যদি দুজন থাকে, রাজ্যসভার থেকে একজন থাকবে, ঠিক আছে। সবসময় রাজ্যসভার তুলনায় লোকসভার থেকে সদস্য সংখ্যা কিন্তু দ্বিগুণ থাকে এই কমিটিতে। যদি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যদি রাজ্যসভার থেকে থাকে হচ্ছে 5 জন, তাহলে লোকসভার থেকে থাকবে হচ্ছে 10 জন, অর্থাৎ এই কমিটিতে টোটাল 15 জন সদস্য হলো। বোঝা গেল? তাহলে ধরো একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যে কমিটিতে 15 জন সদস্য আছে, ঠিক আছে। তাহলে সেই সদস্যের মধ্যে 10 জন থাকবে হচ্ছে লোকসভা থেকে আর 5 জন থাকবে হচ্ছে রাজ্যসভা থেকে, অর্থাৎ 2:1 অনুপাতে কিন্তু সদস্যরা থাকবে। দেখো, অধ্যক্ষের অধীনে কাজ করে। তাহলে এই যে কমিটিটা, এটা কার অধীনে কাজ করে? অধ্যক্ষের অধীনে। অধ্যক্ষকে লোকসভার যিনি আর কি কার্য পরিচালনা করেন, অর্থাৎ লোকসভার যে সভাপতিত্ব করেন, তিনি হচ্ছেন স্পিকার বা অধ্যক্ষ। তাহলে সেই লোকসভার যে সভাপতি অর্থাৎ স্পিকার অর্থাৎ অধ্যক্ষ, এই অধ্যক্ষের অধীনেই কিন্তু এই কমিটি কাজ করে। বোঝা গেল? রাজ্যসভার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের আন্ডারে কিন্তু এই কমিটি কাজ করে না। এই কমিটি কাজ করে লোকসভার যে স্পিকার থাকে অর্থাৎ অধ্যক্ষ থাকে, তার অধীনে এই কমিটি কাজ করে। তারপরে দেখো, যে কোনো মন্ত্রকের থেকে নথি বা তথ্য জানতে চাইতে পারে এই কমিটি। যে কোনো মন্ত্রক বা সেখান থেকে কিন্তু এই কমিটি কী করতে পারে আর কি, তথ্য বা কোনো নথি জানতে চাইতে পারে। যে কোনো একটা যেই উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়েছে, সেই উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত যদি কোনো তথ্য জানতে চায়, যে এই কমিটিকে কাজ দেওয়া হলো, যেই কাজটা দেওয়া হলো সেই কাজটা করার জন্য যদি কোনো একটা নথির প্রয়োজন হয়, অর্থাৎ কোনো একটা তথ্যের প্রয়োজন হয়, সেই তথ্য বা আর কি নথি জানতে চাইতে পারে এই কমিটি সেই মন্ত্রকের কাছ থেকে, ঠিক আছে। কিন্তু অন্যান্য কমিটির থেকে কিন্তু এই জেপিসি অর্থাৎ জেপিসি কমিটিকে শর্টকাটে কিন্তু এটাকে জেপিসি বলে, ঠিক আছে। এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে অনেকে শর্টকাটে জেপিসি বলে, এটা মনে রাখবে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। তাহলে যে কোনো আর কি মন্ত্রকের কাছ থেকে নথি বা তথ্য জানতে পারে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। তারপরে দেখো, যে কোনো বিষয়ের স্বচ্ছতার জন্য কমিটি কোনো ব্যক্তিকেও ডেকে পাঠাতে পারে। যেই উদ্দেশ্যে কমিটিটাকে গঠন করা হয়েছিল, সেই উদ্দেশ্য পূরণের জন্য কোনো ব্যক্তিকেও কিন্তু ডেকে পাঠাতে পারে এই কমিটি কিন্তু কোনো একটা ব্যক্তিকে ডেকে তাকে প্রশ্ন করতে পারে যে কোনো বিষয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে কোনো সংস্থা বা বিশেষজ্ঞ ব্যক্তির কাছে সহায়তা চাইতে পারেন। তাহলে কোনো সংস্থা বা বিশেষজ্ঞ ব্যক্তির কাছে সহায়তা চাইতে পারেন এই কমিটি। যে এই কমিটিতে কিন্তু কারা থাকেন? লোকসভার সদস্য থাকেন এবং রাজ্যসভার সদস্য থাকেন। তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আর কি নির্বাচিত হয়ে আসেন, লোকসভার সদস্যরা এবং রাজ্যসভার সদস্যরা। কিন্তু তাদের কাছে কিন্তু অতটা বিশেষজ্ঞ, ঠিক আছে, তারা কিন্তু আর কি নেতা, তাই তো। সব নেতারা কিন্তু অতটা পড়াশোনা লেখাপড়া জানেন না, ঠিক আছে। তারা আর কি পলিটিক্স, রাজনীতিতে তারা আর কি জনমত গঠন করতে পারেন, জনপ্রিয়তা অর্জন করতে পারেন। কিন্তু সব আর কি যারা মন্ত্রীরা, তারা কিন্তু আর কি লোকসভা রাজ্যসভায় যে আর কি সদস্যরা আছে, সবাই কিন্তু অতটা লেখাপড়ায় ভালো নয়, ঠিক আছে। তাহলে তার জন্য সেই যে কমিটিতে সবাই সব কিছু সম্পর্কে আর কি জ্ঞান থাকবে সেটা কোনো কথা নেই। তাহলে তার জন্য কি করতে পারে, যে কোনো বিশেষজ্ঞের কাছ থেকে, কোনো বিশেষজ্ঞ ব্যক্তির কাছ থেকে জানতে চাইতে পারে। ধরো এআই সম্পর্কে কোনো তথ্য এই কমিটি কাজ করছে, রিপোর্ট তৈরি করার জন্য বলা হয়েছে এই কমিটিকে। তাহলে সেই কমিটি কি করবে? এআই
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্পর্কে যেই ব্যক্তির ধারণা বেশি জ্ঞান আছে সেই বিশেষজ্ঞের কাছ থেকে এই কমিটি কী করতে পারে, যে আলাপ আলোচনা করতে পারে, সহায়তা চাইতে পারে, সাহায্য চাইতে পারে, যাতে রিপোর্ট পেশ করতে এই কমিটির সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। আবার বলে দিচ্ছি যে এটি একটি অ্যাডহক কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, অর্থাৎ যেই উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হবে সেই উদ্দেশ্য পূরণের পরে এই কমিটিকে ভেঙে দেওয়া হবে, অর্থাৎ এই কমিটির কোনো আর অস্তিত্বই থাকবে না। তারপরে এখানে এই কমিটিতে 2:1 অনুপাতে সদস্যরা থাকবেন, অর্থাৎ রাজ্যসভার তুলনায় লোকসভার যে সদস্য সংখ্যা এই কমিটিতে ডাবল থাকবে। অধ্যক্ষের অধীনে কাজ করেন, যে কোনো মন্ত্রকের থেকে নথি বা তথ্য জানতে চাইতে পারেন, কোনো আর কি কোনো বিষয়ের স্বচ্ছতার জন্য কোনো ব্যক্তিকে বা মন্ত্রীকে ডেকে পাঠাতে পারেন, আর কোনো সংস্থা বা বিশেষজ্ঞ ব্যক্তির কাছে সহায়তা চাইতে পারেন। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে কোনো সময় কি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। দেখো 1992 সালে কিন্তু একটা স্ক্যাম হয়, যেটা তোমরা অনেকেই জানো, যে একটা ওয়েব সিরিজও এই নিয়ে কিন্তু আর কি তৈরি হয়েছে, যে হর্ষদ মেহতা স্টক মার্কেট স্ক্যাম 1992। এই স্ক্যাম 1992 নিয়ে কিন্তু একটা ওয়েব সিরিজও আছে। ঠিক আছে, সেই ওয়েব সিরিজটা তোমরা যদি দেখে থাকো কেউ, তাহলে বুঝতে পারবে যে সেখানে কিন্তু হর্ষদ মেহতা কি করতো, যে স্টক ইনভেস্ট করতো। ঠিক আছে, স্টক ব্রোকার ছিল একজন। ঠিক আছে, স্টক কিনতো, যারা স্টক মার্কেট সম্পর্কে জানো তোমরা, যে স্টক আর কি কিনে তারপরে আবার সেল করে দেয়, বিক্রি করে দেয়, তার দ্বারা প্রফিট হয়। ঠিক আছে, তাহলে অত স্টক মার্কেটে আমরা ঢুকছি না। তাহলে এটা একটা উদাহরণ যে এই সময় যখন এই স্ক্যাম হয় 1992-এ, 1992 সালে এই হর্ষদ মেহতা স্টক মার্কেটে যখন একটা আর কি স্ক্যাম হয়, কেলেঙ্কারি হয়, তখন কিন্তু এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছিল। ঠিক আছে, যদি এই ওয়েব সিরিজটা তোমরা কেউ দেখে থাকো বা দেখতে পারো, ঠিক আছে, তখন সেখানের মধ্যে কী স্ক্যাম হয়েছিল তোমরা জানতে পারবে। তাহলে সেটা জানার অতটা দরকার নেই। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই যৌথ সংসদীয় কমিটি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সম্পর্কে বোঝানো। আশা করছি তোমরা এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সম্পর্কে বুঝে গেছো। ঠিক আছে, তাহলে তার আগের ভিডিওতে আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক আন্ডারটেকিংস কমিটি এবং এসসি ও এসটিদের কল্যাণের জন্য কমিটি, এই 4টা কমিটি কিন্তু আলোচনা করেছি বিস্তারিত এরকমভাবে এইভাবে। ঠিক আছে, তাহলে সেই ভিডিওটি তোমরা আগের ক্লাসে দেখতে পারো বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখতে পারো। ওই ভিডিওটি দেখার পরে এই ভিডিওটি তো দেখলে, তাহলে আশা করছি তোমরা পার্লামেন্টারি কমিটি সম্পর্কে সব কোশ্চেন করতে পারবে যে কোনো পরীক্ষা আসলে। ঠিক আছে, তাহলে তার আগে বলে নিই যে এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবে, প্লেলিস্টে কিন্তু ভারতের সংবিধান নামে একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু ভারতের সংবিধানের সম্পর্কে সমস্ত ক্লাসগুলি পরপর করানো হচ্ছে একদম ফ্রিতে। প্রত্যেকটা ক্লাস ধরে ধরে আমি করাচ্ছি, আর এই ক্লাসগুলির পরে পরে দেখবে ভারতের সংবিধানের প্লেলিস্টে কিন্তু একটা এমসিকিউ নামে আর কি প্লেলিস্ট করা আছে। ভারতের সংবিধানের এমসিকিউ প্রশ্ন উত্তরও কিন্তু আমি করাচ্ছি। সেখানের মধ্যে যে কোনো এক্সামে কী আর কি এমসিকিউ আসতে পারে তার সম্পর্কে আমি আলোচনা করছি। তাহলে এই ক্লাসগুলি করার পরে পরে ভারতের সংবিধানের যে প্লেলিস্ট আছে সেই ক্লাসগুলি করার পরে পরে যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলোও কিন্তু তোমরা সলভ করার চেষ্টা করবে, আর আমি তো সেখানে উত্তর বলেই দিচ্ছি। ঠিক আছে, তোমরা এগুলি নোট করে রাখতে পারো। ঠিক আছে, বা এটা একটা তোমরা স্ক্রিনশটও নিতে পারো। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।